বিরহ বৃত্তান্ত পরপর সপ্তম জান্নাতুল ফারিয়া প্রত্যাশা। মায়ের রান্না করা সেমাইটা মজা হয়েছিল বেশ, সেটাই এখন আরেক প্লেট খাচ্ছে মেহেরুন। মুখের শ্বাসটুকু মুছে গিয়েছে অনেকক্ষণ আগে, চুলগুলো খোঁপা বাঁধা, শাড়িটার বদলানো হয়নি। তার সামনেই সোফায় বসা মেহেরুনের বাবা আর দাদি, দুজনের চোখ মুখে কালো। মাঝে যে কতক্ষণ এখানে ছিলেন, এখন গিয়েছেন রাতের রান্নাটুকু সারতে। ওয়াহিদকে দিয়ে আমি এমনটা একদমই আশা করিনি। ওর মতো একটা বিচক্ষণ ছেলে এমন কাজ কী করে করতে পারলো? নিয়াজ সাহেব দুশ্চিন্তায় অস্থির। এই ঘটনাটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এভাবেই এত রাতে মেয়েটাকে কোন এককালে ছেলেটা মাঝ রাস্তায় রেখে চলে গেল। এসব তো জ্ঞানহীন মূর্খ ছেলেদের কাজ। ওয়াহিদের মতো এত পরিপক্ক একটা ছেলের কি এমন কাজ সাজে? তোর মায়েই বোধহয় উল্টাপাল্টা কিছু একটা বলেছে, যার জন্য ওয়াহিদ বাধ্য হয়েছে এমন কাজ করতে। উল্টাপাল্টা যাই বলুক আম্মা, যত রাগই উঠুক তাতে কোনো ছেলে কি এই রাতের বেলায় তার স্ত্রীকে মাঝ রাস্তায় রেখে চলে আসতে পারে? না, আমি মামুন ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলবো। ভাইকে খবর পাঠিয়েছি, বাজারে আছেন, আসছেন। মেনন বসে বসে বাবা দাদির এই ঠাট্টা তর্ক বিতর্ক দেখছেন অনেকক্ষণ। আসার পর থেকে দাদি তার উপর খেপেছে। সেসব বলার পরেও দাদি কোনোভাবেই তার নাচ জামাইকে দোষ দিতে পারছেন না। সব অন্যায়, সব দোষ তার। সে নিশ্চয়ই ছেলেটার মাথা গরম করেছিল, নিশ্চয়ই এমন কিছু বলেছিল যেটা সে একদমই সহ্য করতে পারেনি। নয়তো ওই ছেলে এমন কাজ করতেই পারে না। অথচ দাদিকে কে বোঝাবে ওই ছেলে সব করতে পারে? তার নাতনিকে কষ্ট দেওয়ার জন্য সব করতে পারে সে। মামুন-শিকদার জরুরি তলবে ভাইয়ের পাশে এসে এমন কাহিনী শুনে রীতিমতো বাকহারা হলেন। ছেলে তার কখনো এমন কাজ করবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। ছেলেটা রাগী জেদি হলেও বিবেকহীন তো নয়। মেয়েটাকে ওভাবে রেখে আসার আগে কি তার বিবেক একটু বাঁধল না? একটু মেয়েটার বিপদের কথা মাথায় এলো না তার? এত নির্দয় কি করে হতে পারল? লজ্জায় অপমানে মামুন শিকদার এখন আর ভাইয়ের দিকে তাকাতে পারছেন না। কি বলে মেয়েটাকে নিয়ে গিয়েছিলেন, এখন কি হচ্ছে, কি বলবেন এখন তিনি? ভাইকে কি জবাব দেবেন? ছেলের জন্য এতটা অপদস্থই এর আগে কখনো হননি তিনি। আমি যে কি বলবো বুঝতে পারছি না ভাই। ওয়াহিদ কেন এমন অবুঝের মতো একটা কাজ করলো কে জানে। মিয়া সাহেব খানিক রইস হয়ে জবাব দিলেন, গলায় স্বর স্বাভাবিক। বড় ভাইয়ের সামনে রাগটা খুব একটা ফোটালেন না। আপনার কথায় চোখ বন্ধ করে মেয়ে দিয়েছিলাম ভাই, কিন্তু ওয়াহিদ আজ যা করলো এরপর আর কি করে আমি বিশ্বাসটা রাখবো বলুন? বসার ঘরে বড়রা কথা বলছিল। মেহরুন দরজার কাছটায় কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এসেছে। ওখানে এখন কি কথা হবে না হবে তার সম্পর্কে সে আগে থেকেই অবগত। নিজের ঘরে আসতেই ফিয়া বলল, তোর ফোনটা তখন থেকে বাজছিল, আননোন একটা নাম্বার থেকে কল আসছে বারবার। মেহরুন বিছানায় বসলো গিয়ে, ফোনটা হাতে নিল, এখন বাজছে সেটা। দেখে রেখে দিল আবার। ফিয়া জিজ্ঞেস করলো, কে আপু? ওয়াহিদ। ফিয়া চোখগুলো বড় মুখে বলল, ভাইয়া মাঝ রাস্তায় ফেলে রেখে এসে এখন কল করছে কেন? ভুল বুঝতে পেরে সরি বলতে নাকি? তো যে কারণেই করুক, ধরছি না আমি। অবশ্য কল আসছে আরও আগ থেকেই, এই নিয়ে 25টা মিস কল। বলো কি, তোমাকে খুঁজছে বোধ হয়। অত ভেবে আমার কোনো কাজ নেই। অভদ্র বজ্জাত লোকটা আমাকে ফেলে আসার আগে ভাবতে পারিনি এখন কল করছে কেন? এখন রাগে নাক মুখ কুঁচকাল। ফিয়া মন খারাপ করে বলল, ভাইয়া তো বিকেলেও ঠিক ছিল। হঠাৎ কি হয়েছিল বলো তো? ওই ঠিক থাকাটাই হঠাৎ হয়েছিল। কোনো সময় তো অমন ঠিক থাকেন না। বেশ বুঝতে পারছিলাম ওসব ওনার নাটক। প্রমাণ করলেন অবশেষে। কি বলছে এসব? তুই বুঝবি না, কিছু বোঝাতেও এখন ইচ্ছে করছে না, পরে বলবো সব। মেহরুনের মনের অবস্থা ধাতস্থ করতে পারে ফিহার তাকে ঘাটালো না। বলল, বেশ, তুমি বরং একটু শুয়ে রেস্ট নাও। মেহরুন পুরুষ হলো না, বালিশটা পেছনে রেখে হেলান দিল তাতে। তখনই হন্তদন্ত হয়ে তাদের বাড়িতে খালা এলেন। দৌড়ে আসায় ঘাম ছুটেছে তার। গেটের বরাবর মেহরুনের ঘরটা হওয়ায় সে খালাকে দেখে উঠে বসলো। জিজ্ঞেস করলো, খালা কিছু হয়েছে, অমন ছুটে এলেন কেন? মেহরুনকে দেখে খালা যেন আকাশ থেকে বললেন, এগিয়ে এলেন চপল পায়ে। ঘর মাঝে দাঁড়িয়ে বললেন, আপনি এখানে খালা? ওইদিকে ছোট আব্বা তো আপনারে খুঁজে না পায়া পাগল হয়ে গেছে। দাঁড়ান, আমি ছোট আব্বারে ফোন দিয়ে এক্ষুনি জানি খবরটা। দাঁড়ান, কোনো খবর জানাবেন না খালা? উনি আবার কল দিয়ে বলবেন আমি এই বাড়িতে আসিনি, কোথায় আছি তাও আপনি জানেন না, মনে থাকবে? ছোট আব্বারে মিছা কথা বলতাম, অত বুকের পাটা আমার নাই খালা। খালা ঢোক গিললেন ভয়ে। বলবেন আপনি, আমার জন্য এটুকু করুন খালা। এখন ওনাকেই কিছু বলবেন না দয়া করে, আমি অনুরোধ করছি আপনাকে। উনি কিচ্ছু বলবেন না, আমি আছি তো। কিন্তু খালা,
মেয়ের মতো আমি আপনার, অনুরোধটুকু ফেলবেন না দয়া করে। খালার সাহস কম, একেবারে নগণ্য, তার উপর ওয়াহিদের সামনে গেলে সেটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। অবস্থায় তিনি মিথ্যা বলে কতখানি বা টিকবেন? তবে মেহরুনের এমন শুকনো মুখের অনুরোধটুকু তিনি ফেলতে পারলেন না। ওয়াহিদ আবার কল করতে তিনি বললেন, না ছোটাব্বা, খালামুনার বাপের বাড়িতেও আসেন নাই, উনি কই আছেন কেউ জানে না। ঠিক আছে, রাখুন। অপাশ থেকে ওয়াহিদের এইটুকু গলা পাওয়া গেল। তবে এই যত সামান্যতে মেহরুন বুঝল লোকটা হাঁপাচ্ছে। গলার স্বর কাঁপছিল তখন, হয়তো দুশ্চিন্তায়, কিন্তু কেন? মেহরুনকে খুঁজে না পায় সে কি তাকে খুঁজতে গিয়েছিল আবার? যাক, মেহরুন সেসব নিয়ে মাথা ঘামালো না, এটুকু তো তার প্রাপ্যই। মিয়া সাহেব হুট করে সিদ্ধান্তটা নিয়ে নিলেন, মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠাবেন না, কোনোভাবেই না। দাদি খুব চটলেন ওই সিদ্ধান্তে। কতগুলি কথা এসে মেহরুনকে শুনিয়ে দিয়ে তবেই শুতে গেলেন। মেহরুন বুঝল না এখানে তার কী দোষ। ভদ্রমহিলার কাছে নিজের নাতনির চেয়ে ওই ছেলের এত দাম কেন? তাকে এত পছন্দ করার কারণ কি? মানসিক তার ছোট ভাইকে বোঝালেন অনেক, তবে জোর দিতে পারলেন না তেমন। ছেলের এহেন ব্যবহার তার ভেতরের আত্মবিশ্বাসটুকু নিঃশেষ করে দিয়েছে। তিনি এখন আর বড় গলায় কিছু বলতে পারছেন না। ওইদিকে সময় গড়াল অনেক, রাত হলো বেশ। এর মাঝে মেহরুনের কলে এসেছে অনেক। ট্রু কলারের মাধ্যমে নাম্বারের ব্যক্তিটাকে চিনে যায়, আর সেই কলটা রিসিভ করলো না একদম। মানসিকদের যখন শেষ চেষ্টাগুলো করে পরাস্ত হয়ে বাড়ির পথে পা বাড়াচ্ছিলেন, তখনই ফোনটা বেজে ওঠে তার। সব ঘটনা শুনে ছেলেকে তখনই কল দিল। কলটা তখন রিসিভ হয়নি এবং ছেলের নাম্বার দেখে অবলম্বে সেটা রিসিভ করলেন তিনি। কান লাগিয়ে গর্জে উঠে বললেন, কোথায় আছো তুমি? এখনই বাড়িতে এসো। আমি থানায় যাচ্ছি বাবা, মিসিং ডায়েরি করাতে হবে, মেহরুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের জবাব মা ছেলের জবাবে রাগ মাথায় তালুতে উঠল মামুন শিকদারের। ছেলেটা কি তার সাথে মশকরা করছে? মাঝ রাস্তায় স্ত্রীকে নামিয়ে দেয়, এখন আবার যাচ্ছে তার নামে থানায় মিসিং ডায়েরি লেখাতে। সিদ্ধান্ত নিলেন, জীবনে যে কাজ করেনি আজ সে ঘরে ফিরলে তাই করবেন। একটা চর অবশ্যই মারবেন ছেলেকে। রাগটুকু হজম করে তিনি কর্কশ গলায় বললেন, লজ্জা থাকলে এই কথা বলতে না। তোমাকে ছেলে বলতে বিবেকে বাজছে আমার। বাড়িতে এসে মেহরুন এখানেই আছে। বুক থেকে বোধ হয় পাথর নামলো ওয়াহিদের। ওরকমই শোনালো গলাটা তার। ও বাড়িতে ফিরেছে কখন? ঠিক আছে তো? ওর ঠিক বেঠিকের এত চিন্তা থাকলে এমন একটা কাজ তুমি করতে না ওয়াহিদ। ড্রাইভিং করছো বলে আর বেশি কথা বাড়ালাম না, বাড়িতে ফিরে দ্রুত। কলটা কেটে দিলেন মামুন শিকদার। গেট পেরোননি নিয়াজ সাহেব, তার স্ত্রী আর ভাইয়ের বুক পেছনে। মেহরুনও তার ঘর থেকে শুনলো সব, তবে বের হলো না। চিমনিতে বসে চুপচাপ। মামুন শিকদার ভাইয়ের দিকে চেয়ে থেকে নিয়ে যাও সুরে বললেন, ওয়াহিদ ফিরছে, ওর সাথে কথা বলে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। নিয়াজ সাহেব অনড়, চোখ মুখ দৃঢ়, দেখে বোঝা যাচ্ছে আজ তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও বোধহয় তাকে টলাতে পারবেন না। তাও ভাইয়ের সম্মান রক্ষাতে বলল, ওয়াহিদ আসুক, কথা বলুক, কেন ও এমনটা করেছে সে জবাব দিয়েটাও তো ওকে করতে হবে। তবে সবশেষে আমি আমার মেয়েকে আর ওর সাথে দিব না, এটাই আমার শেষ কথা। জবা কেবল দীর্ঘশ্বাস ফেললেন মামুন শিকদার। ওয়াহিদ বাড়িতে ফিরল বেশ রাতেই। চারিদিকে তখন নিরিবিলি শুনশান। গ্রামের মানুষ অত রাত জাগে না, তাদের ভোরে উঠতে হয়। তাও আজ ঈদের দিন বলে কিছুটা হয়েছে, এখনো বোধহয় সচল। চুলগুলো এলোমেলো, পাঞ্জাবির উপরের দুটো বোতাম খোলা, হাত গোটানো। তাকে দেখে ক্লান্ত লাগছে ভীষণই, মনে হচ্ছে এক্ষুনি শরীরটা ভেঙে পড়বে। উঠোন পেরিয়ে বাড়ির করিডোরে উঠে এলো ওয়াহিদ। কতগুলো চোখ নিঃশেষ তাকেই দেখছে। শ্যামলী লীনা সেসব সরে গিয়ে মেহরুনের মাকে জিজ্ঞেস করলো, মেহরুন কোন ঘরে? আচমকা এসে প্রশ্ন করাতে ভদ্রমহিলা থতমত খেয়ে গেলেন। মুহূর্তে জবাব পাতলালেন না পেরে আঙ্গুল তুলেই দেখিয়ে দিলেন মেহরুনের ঘরটা। সেদিকে পা বাড়ানোর আগে নিয়াজ সাহেব বলে উঠলেন, মেহরুনের সাথে এখন তোমার কোনো কাজ নেই ওয়াহিদ, তুমি বসার ঘরে চলো, সেখানে আমাদের সাথে কথা বলবে। ওয়াহিদ দাঁড়ালেও খুলল না। ভদ্রতার খ্যাতিতে শ্বশুরের কথার জবাবটুকু দিল কেবল, সময় দিন, আমি মেহরুনের সাথে কথা বলে আসছি। সে ওই দিকেই চলে গেল। নিয়াজ ক্ষিপ্ত হলো তাতে। ভাইয়ের দিকে চেয়ে বলল, এটা কি বেয়াদবি হলো না ভাইজান? শান্ত হয়ে একটু, চল আমরা বরং বসার ঘরে গিয়ে বসি, কথা বলে আসুক, যতই হোক ওরা তো স্বামী স্ত্রী। ভাইয়ের কথায় দমলেও রাগ কমল না নিয়াজ সাহেবের। হন্তদন্ত পায়ে বসার ঘরের দিকে পা বাড়ালেন। ওয়াহিদের গলা বাইরে থেকেই পাচ্ছিল মেহরুন। তাকে চোখের পলকেই নিজের ঘরে দেখতেই আতশোয়া থেকে উঠে দাঁড়ালো সে। ফিয়াও ছিল সেখানে। ওয়াহিদ এক ঝলক তাকে দেখে নিয়ে ফিয়ার দিকে চাইল, মৃদু সুরে বলল, তুমি একটু বাড়ি যাও ফিয়া, তোমার আপুর সাথে আমি কথা বলবো। ভদ্র মেয়ের তো বেড়াল পায়ে ঘর ছাড়লো ফিয়া।
সে বের হতেই ওয়াহিদ ঘরের দরজাটা চাপিয়ে দিল একেবারে। এরপর মেহরুনের একটা কাছে সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। গলার স্বর নরম, ক্লান্ত। তার জিজ্ঞেস করল, ফোনটা ইচ্ছে করে ধরনি, তাই না? মাথা নোয়ালো মেহরুন। জবাব দিল না। ওয়াহিদ ঢোক গিলে বলল, কুকুরের মতো তোমায় খুঁজেছি। হন্য হয়ে ছুটেছে দিক বেদিক। এতগুলো কল করেছি, খালাকে পাঠিয়েছি, তাই ঘরের জন্য আমাকে জানার প্রয়োজন বোধ করলে না। মেহরুন, শাস্তি দিয়েছ। তোমাকে ফেলে আসা রাগ হয়েছিল তখন, তখন বিবেক তো ছিল। গাড়িটা ফ্রে ইউটার্ন করে নিয়ে এসে দেখি তুমি উধাও। কত খারাপ চিন্তা আসছিল তখন জানো? পাগল হয়ে যাচ্ছিলাম। কতবার গাড়ির নিচে পড়তে নিচ্ছিলাম একটা বারের জন্য। তোমার মনে হলো না আমাকে জানানো উচিত? মানলাম আমার ভুল, তাই বলে একটা মানুষকে এভাবে পাগল বানাবে, পাগলা কুকুরের মতো ছুটাবে? বাবা না বললে এখনই থানায় যেতাম। তখন ব্যাপারটা আমার যেন কতটা লজ্জাজনক হতো ভাবতে পারছো? ওয়াহিদের গলা বসানো। তখন কি খোঁজার সময় তার নাম ধরে চেঁচিয়েছিল অনেক। জানে না মেহরুন, জানার জন্য আগ্রহ দেখালো না। তবে চোখ তুলে ওয়াহিদকে দেখলো একবার। সেই দাপটে চেহারাটা কেমন যেন মিয়ে গিয়েছে তার। কয়েক ঘন্টার ব্যবধানে মানুষটার রূপে বদলে এসেছে অনেক। হয়তো সত্যি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তবে এখানে মেহরুনের কোনো দোষ নেই। সহসা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে পারত না। মানুষটাকে তো এটুকু বিশ্বাস করে না সে। যদি সত্যি আর ফিরে না আসতো, একা রাস্তায় তার বিপদ যে কম হতো না তখন। সেসব ভেবে ওয়াহিদের প্রতি সামান্য সহানুভূতিটুকু দেখাতে পারল না মেরু। দীর্ঘশ্বাসটুকুই ছিল যা ফেলে বলল, সবকিছু আপনার জন্যই হয়েছে ওয়াহিদ। না আপনি আমাকে রেখে আসতেন, আর না আপনাকে আমার পরিস্থিতিতে পড়তে হতো। একটা সুন্দর দিনকে আপনি ভীষণ জঘন্যভাবে নষ্ট করেছেন ওয়াহিদ। এর উপর আমার নতুন করে বলার মতো কিছু বাকি থাকে না। ওয়াহিদ দাঁতে দাঁত চেপে জোরে নিঃশ্বাস ফেলে কয়েকবার। ভেতরে তার কি চলছে তা বাইরে থেকে বোঝা যায়। এলোমেলো চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে ঠান্ডা গলাতে বলল, বেশ, তোমার কথাই মানলাম, ভুল হয়েছে আমার। শাস্তি দিয়েছে তার জন্য। সবটা তবে মিটে গেছে আশা করছি। রাত হয়েছে, তোমার বাবার সাথে আমি কথা বাড়াতে চাইছি না। তুমি ওনাকে সব বলে দিয়ে আমার সাথে চলো। খুব ক্লান্ত, ঘুমাতে হবে। বেনু শোল করে জবাব দিল, বাবার সাথে গিয়ে কথা বলো নাকি, এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কিসের সিদ্ধান্ত? ফুরকুসকে জিজ্ঞেস করলো ওয়াহিদ। আমি আপনার সাথে যাব কি যাব না? মেরুন অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল। ওয়াহিদ কতখানি নিষ্পলক চোখে তাকে দেখে বলল, যতদিন আমার স্ত্রী আছো ততদিন তোমাকে আমার কথাতেই চলতে হবে মেহরুন। এই বাড়িতে তুমি থাকবে না। থাকতে হলে আমার পরিচয়টুকু মুছতে হবে চিরকালের জন্য। ওয়াহিদ সেই ঘর থেকে বেরিয়ে গেল। মেহরুন দাঁড়িয়ে রইল ঠায়। বাড়ি কি কথা সে জানে না, কিন্তু তার মনের ভেতরটা বড্ড অস্থির হচ্ছে এখন ওয়াহিদকে দেখে। তার কথা শুনে বড্ড এলোমেলো লাগছে সব। এই একটা সপ্তাহে সে ওয়াহিদকে পুরোপুরি চিনতে পারেনি। মানুষটা এক এক সময় এক এক রকম ব্যবহার করে। কোনটা তার আসল রূপ আর কোনটা বানোয়াট সেটাই এখন মেহরুন ধরতে পারেনি। এই যে ওয়াহিদ বলল তার পরিচয় মুছতে হবে, তার জন্য মেহরুনের কষ্ট হচ্ছে না অবশ্য। কষ্ট হচ্ছে তার নিজের পরিচয় কাদা লাগবে বলে। যদি ওয়াহিদকে সে ছেড়ে দেয় তবে তার নামের পাশে ডিভোর্সি শব্দটা জোরালোভাবে জায়গা করে নেবে। সে চেয়েও সরাতে পারবে না সেটা। মেহরুন এই পরিচয় চায় না। আর 5টা মেয়ের মতো একটা সুন্দর সাজানো গোছানো সংসার করার শখ তার কম ছিল না। বিয়ে, স্বামী, সংসার এইসব নিয়ে স্বপ্ন সেও দেখেছে অনেক, কিন্তু সেসব যে বাস্তব জীবনে এমন দুঃস্বপ্নের মতো সে ধরা দেবে সেটা সে ভাবেনি। ধীরে ধীরে বিছানার ধারে গিয়ে বসলো মেয়েটা। হাত দুটো কোলের উপর রেখে কিছুক্ষণ চুপ করে রইল। চোখে জল এলো কি এলো না তা বোঝা গেল না ঠিক, তবে ভেতরটা ফাঁকা লাগছিল খুব। অদ্ভুত এক শূন্যতায় হঠাৎ ভরে উঠছিল সবকিছু। মনে হচ্ছিল সব থেকে তার কিচ্ছু নেই, কেউ নেই। মনে হচ্ছিল মেয়েদের সুন্দর রূপের চেয়ে সুন্দর ভাগ্য থাকাটা অধিক জরুরি। আর মনে হচ্ছিল মেয়েদের একটা ভালো স্বামী থাকাটা জরুরি বিষয়। কেন এমনটা করলে ওয়াহিদ? আমার মেয়ে এমন কি অন্যায় করেছিল যার জন্য তাকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে আসতে হলো? আজ যদি পাশের বাড়ির হায়দার ভাই ওকে দেখতে না পেয়ে বাড়িতে না নিয়ে আসতেন, তবে এই ব্যস্ত হাই রোডে দাঁড়িয়ে থেকে কি করতো আমার মেয়েটা? ওখান থেকে তো গ্রামের কোনো গাড়িও আসে না। কত ধরনের বিপদের সম্মুখীন হতে পারতো। একবার এই চিন্তা হয়নি তোমার? কোনো স্বামী এমন কাজ করতে পারে ওয়াহিদ? ওয়াহিদ মাথা নিয়ে বসা, হাত দুটো উড়োর উপর মুষ্টিবদ্ধ করে রাখা। মাথা নোয়ানো বলে চেহারার ভাবমূর্তি বোঝা যাচ্ছে না খুব একটা। ভাইয়ের সাথে তাল মিলে তখন মানসিক ধরে বলে ওঠে, চুপ কেন ওয়াহিদ? জবাব দাও, কেন এমনটা করলে তুমি? ওয়াহিদ মাথা না তুলে চোখ উঠিয়ে একবার বাবা আর কাকাকে দেখলো, পর আবার চোখ নামিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে যা হয়েছিল
সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার বলে এখানে তুলছি না, তবে ওকে রেখে আমি একবারের জন্য চলে আসিনি। আবার ইউটার্ন নিয়ে ফিরে গিয়েছিলাম, ততক্ষণে ও সেখান থেকে চলে গিয়েছিল। এরপর থেকে টানা 12টা পর্যন্ত ওকে আমি খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। ওর নাম্বারে কল দিয়েছি অনেকবার, খালা পাঠিয়েছি একটা ছোট্ট খবরের জন্য। কিচ্ছু না পেয়ে আধপাগল হয়ে থানা পর্যন্ত যাচ্ছিলাম। তারপরও বলবো দোষটা আমারই, শাস্তি আপনারা যা দেবেন মাথা পেতে গ্রহণ করবো, তবে আমার স্ত্রীকে এখানে রাখার কথা যেন কেউ ভুলেও মুখে না নেয়। এসব কপাল গোটালের সঙ্গে সঙ্গে তুমি কি হুমকি দিচ্ছ আমাদের? আপনার যা মনে হয় কাকা। সি ইজ মাই ওয়াইফ নাও, আই হ্যাভ মোর রাইটস ওভার হার দ্যান ইউ। বলা সরকমা অহেদ, উনি তোমার শ্বশুরও, ভুলে যেও না। ভুলিনি, তোমরাও ভুলো না। আমি মেহরুনের হাজব্যান্ড, আমি যা চাইবো মেহরুন তাই করবে। নিয়াসব চটলেন ভারী, ওয়াহিদের উপর বিতৃষ্ণা জাগছে মনে। রাগত স্বরে বললেন, আর মেয়ে আমার কথায় চলবে, বিয়ে দিয়েছি ওকে, তোমার কাছে বিক্রি করে দেয়নি যে ওকে তোমার কথায় চলতে হবে। ওর সাথে তুমি অন্যায় করেছো, তার প্রায়শ্চিত্ত আগে করো, তারপর আমার মেয়েকে নিয়ে ভাববে। আবার প্রথমেই বলেছি সব শাস্তি মানা হবে, তা মেহেরুনকে আটকে রাখার কথা ভাববেন না, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। নিয়াজ সাহেব বড় বড় নিঃশ্বাস ফেলে ভাইয়ের দিকে চাইলেন, রাগ আর সংযত করতে পারছেন না তিনি। ওয়াহিদ দমে যাওয়ার বদলে উল্টো তেজ দেখাচ্ছে আরো। এই ছেলের হাতে তিনি মেয়ে দিলেন কেমন করে? তখন কি তিনি অন্ধ হয়ে গেছিলেন? ভাইয়ের মেজাজ বুঝতে পারে মামুন শেখদার নরম গলায় বললেন, তুই এখন কি চাস নিয়াজ? ওয়াহিদকে কে শাস্তি দিতে চাস? তুই যা বলবি তাই হবে। ও আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে, এটাই ওর শাস্তি। আপনার মেয়ে আমার স্ত্রী কাকা।